সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। চলো দেখি আজকে আমরা কি ক্লাস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। একজন লোক, দেখে মনে হচ্ছে তার কোনো সমস্যা। হ্যাঁ, তার কি হচ্ছে? মনে হচ্ছে বুকে ব্যথা হচ্ছে, আবার তার কাশিও আছে, বারবার হাঁচি আসে, দেখো সর্দিও আছে। তাহলে এই যে লোকটার সমস্যা, এটা দেখে তোমরা কি অনুমান করতে পারছো যে লোকটার কি সমস্যা বা কি হতে পারে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো লোকটার কি হয়েছে? অ্যাজমা। এই উপসর্গগুলো দেখে বোঝা যাচ্ছে যে লোকটা অ্যাজমা হয়েছে। তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণে কিন্তু এই উপসর্গ নিয়ে একটা পাঠ রয়েছে, তাই না? তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপসর্গ ও বাংলা উপসর্গ। এই পাঠ শেষে তোমরা যা জানবে তা হলো উপসর্গ কি তা বলতে পারবে, উপসর্গের প্রকারভেদ উল্লেখ করতে পারবে, বাংলা উপসর্গ কয়টি, কি কি এটা জানবে, এবং এই বাংলা উপসর্গ দিয়ে কিভাবে শব্দ গঠন করতে হয় সেটাও জানবে। দেখো তোমরা এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, তাই না? হার। হার মানে কি? হার হচ্ছে মেয়েদের পরার একটি অলংকার, তাই না? অথবা হার জিত, এই জিতের বিপরীত হচ্ছে হার। এই হার একটি শব্দ, কিন্তু দেখো এর আগে যদি আমরা উপ দেই তাহলে কি হবে? উপহার, তাই না? তাহলে দেখো কোন শব্দ বা ধাতুর পূর্বে উপ বা এরকম কোন বর্ণ বা বর্ণ সমষ্টি, এগুলোকে বলা হয় অব্যয়বাচক শব্দাংশ। অর্থাৎ হার একটা শব্দ, এর পূর্বে অব্যয়বাচক শব্দাংশ যোগ করে একটা নতুন শব্দ গঠন হলো। এরকম বাংলা ভাষায় অনেক অব্যয়বাচক শব্দাংশ রয়েছে যেগুলো কোনো ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে অর্থের পরিবর্তন সাধন করে, হ্যাঁ, তাকে কি বলে? উপসর্গ বলে। এরকম দেখো আরো অনেক শব্দ গঠন করা যায়। হারের আগে যদি আমরা প্র দেই তাহলে কি হবে? প্রহার। প্রহার মানে কি? পিটানো, তাই না? তাহলে দেখো এখানেও হারের প্র দেওয়াতে আরেকটা নতুন শব্দ গঠন হলো এবং অর্থের পরিবর্তন সাধিত হলো। আবার দেখো বি, বি দিলে কি হয়? বিহার। বিহার মানে কি? ভ্রমণ করা। তাহলে এখানে দেখো আরেকটি নতুন শব্দ গঠন হলো এবং অর্থেরও পরিবর্তন সাধিত হলো। এবার যদি আমরা আ দেই কি হবে বলতো? কি হলো? এখানে হলো আহার। আহার কি তোমরা সবাই জানো? আহার হচ্ছে ভোজন করা, তাই না? বা খাওয়া দাওয়া করা। অথবা যদি আমি অনা দেই তাহলে কি হবে? অনাহার। হ্যাঁ, তখন আরেকটা নতুন শব্দ হলো এবং অর্থেরও পরিবর্তন হলো। তাহলে এভাবে কোনো ধাতু বা শব্দের পূর্বে যদি অব্যয়বাচক শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেই অব্যয়বাচক শব্দাংশকে কি বলা হয়? উপসর্গ। অর্থাৎ উপসর্গ হচ্ছে শব্দ গঠনের একটি প্রক্রিয়া। এবারে দেখো তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? উপসর্গ হচ্ছে যেসব অব্যয়বাচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন পূর্বক অর্থের সম্প্রসারণ, সংকুচন বা পরিবর্তন সাধন করে সেগুলিকে বলে উপসর্গ। আর তাহলে উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ সৃষ্টি করা। শব্দ গঠনের একটি প্রক্রিয়া হচ্ছে উপসর্গ। উপসর্গ এক ধরনের উপসৃষ্টি। উপসর্গ যুগে শব্দের যে ধরনের পরিবর্তন ঘটে তা হলো এগুলো, যে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। তোমরা একটু আগে দেখলে যে একটা শব্দের পূর্বে বা ধাতুর পূর্বে কিভাবে অব্যয়বাচক শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হলো। এরকম শব্দের অর্থের পুনঃসাধিত হয়। শুধু নতুন শব্দ তৈরি হয় তাই না, সেটা একটা অর্থপূর্ণ শব্দ হয়। শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, অর্থাৎ কখনো কখনো শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, কখনো সংকুচন ঘটে। যেমন নাম, এর আগে যদি সু দেই কি হবে?
সুনাম, তাহলে এখানে কি হলো, শব্দের অর্থে সম্প্রসারণ ঘটলো। আবার যদি এই নামের আগে কি দেই, দূর দেই, তাহলে কি হবে, দুর্নাম, এখানে কিন্তু শব্দের অর্থে সংকোচন ঘটলো। এভাবে নতুন শব্দ গঠন করে এবং শব্দের অর্থে পরিবর্তন সাধন করে শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে উপসর্গ কি। অর্থাৎ উপসর্গের কি নিজের কোনো অর্থ নেই, তাই না? অর্থাৎ এগুলো নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, এটা কখনো স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয় না, শব্দ হিসাবে বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। কিন্তু তোমরা দেখলে যে এই শব্দাংশগুলো একটা শব্দের বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠনের বা অর্থের পরিবর্তন করার ক্ষমতা রাখে। সেজন্য বলা হয় যে উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই, কিন্তু কি আছে, অর্থ দ্যোতকতা আছে। এই উপসর্গগুলো অর্থাৎ বাংলা ভাষায় উপসর্গগুলো হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। বাংলা ভাষায় শব্দও কিন্তু মূলত তিন ধরনের, তাই না? একটা হচ্ছে বাংলা শব্দ, তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ, বিদেশি শব্দ। হ্যাঁ, বাংলা শব্দ আমরা সেগুলোকে বলবো শুধুমাত্র খাঁটি বাংলা বা দেশি শব্দ, তাই না? যে তৎসম শব্দগুলো পরিবর্তিত হয়ে তদ্ভব বা অর্ধ তৎভব হয়েছে, সেই শব্দগুলি কিন্তু বাংলা শব্দের মধ্যে পড়ে। কাজেই এই শব্দগুলোর আগে যেহেতু উপসর্গ যুক্ত হয়, কাজে যেহেতু তিন ধরনের শব্দ রয়েছে, উপসর্গ তিন ধরনের। আর আজকে আমরা আলোচনা করব বাংলা উপসর্গ নিয়ে। বাংলা উপসর্গ মোট 21টি। এটা তোমরা কিভাবে চিনবে যে বাংলা উপসর্গ কোনটা? যখন উপসর্গগুলো বাংলা শব্দের আগে বসবে, অর্থাৎ যে উপসর্গগুলো বাংলা শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করবে এবং অর্থের পরিবর্তন সাধন করবে, সেই শব্দগুলো হচ্ছে সেই উপসর্গগুলো হচ্ছে বাংলা উপসর্গ। এখানে দেখো বাংলা উপসর্গ আছে মোট 21টি। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উনা, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। শিক্ষার্থীবৃন্দ, এই উপসর্গগুলো কিন্তু তোমাদের একদম মুখস্থ থাকতে হবে, অর্থাৎ বারবার এগুলো পড়ে নিজেদের আয়ত্তে রাখতে হবে। না হলে পরীক্ষায় কিন্তু থাকে যে এই উপসর্গগুলো কোন ধরনের উপসর্গ, অর্থাৎ নি বা অঘা, অজ, এগুলো কোন ধরনের উপসর্গ। তখন তুমি যদি এগুলো মুখস্থ না থাকে বা আয়ত্তে না থাকে, তাহলে কিন্তু তোমার এটা মনে পড়বে না, বুঝতে পারবে না। তাহলে এই উপসর্গগুলো, এই 21টি উপসর্গ তোমাদের কি আয়ত্তে থাকতে হবে, অর্থাৎ মুখস্থই করে ফেলতে হবে। এবার আমরা দেখব যে এই উপসর্গগুলো দিয়ে কিভাবে নতুন নতুন শব্দ গঠিত হয়। দেখো এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, শব্দ দেখা যাচ্ছে। যে পেট, হ্যাঁ, পেট তো সবারই আছে, যত প্রাণী আছে সবারই পেট আছে, তাই না? যে পেটের আগে যখন ভর দেই তাহলে কি হবে, ভর পেট, তাই না? যখন কি মানুষ খাওয়া দাওয়া করে অনেক বেশি খেয়ে ফেললে সেটা বোঝাতে, ভরা পেট বোঝাতে কি বলে, ভর পেট। অথবা দুপুর, তাই না? একদম মানে ভর দুপুর কখন বলবো, হ্যাঁ, ঠিক 12টা বা 1টার মধ্যে যে সময়টা, সেটাই হচ্ছে ভর দুপুর। আর কি পরিপূর্ণভাবে ভরা বা পূর্ণ, সেই অর্থে বলা হয় ভর। তাহলে কি পেটের আগে ভর দিলে ভর পেট, নতুন আরেকটা শব্দ হলো, অর্থ পরিবর্তিত সাধিত হলো। আবার অভ্যাস, ছবিতে কি দেখা যাচ্ছে, দেখো কি দাঁত দিয়ে নখ কাটছে, এটা অবশ্যই কি ভালো অভ্যাস না, না? মানুষের কতগুলো অভ্যাস থাকে, কারো কারো, সবাই কিন্তু এই দাঁত দিয়ে নখ কাটে না। তো এই যে যাদের এই কু অভ্যাসটা রয়ে গেছে, তারা কি করে অভ্যাস তখন কু দেই। আবার যদি ভালো অভ্যাস থাকে তখন কিন্তু আমরা কি বলি, হ্যাঁ, ভালো অভ্যাস, মন্দ অভ্যাস বা বদ অভ্যাস, আমরা বদ অভ্যাস বা কু অভ্যাস বলা হয়। তাহলে এই কু হচ্ছে, এই কুই হচ্ছে উপসর্গ। আবার নিখুঁত, খুঁত, ভুল বা ত্রুটি বা খুঁত, তাই না? এর আগে নি দিলে কি হলো, এখানে কিন্তু অর্থের সম্প্রসারণ ঘটলো। অর্থাৎ দেখো সুন্দর কারুকাজ, এটাকে বলা হচ্ছে নিখুঁত। নি দিয়ে নিখুঁত একটা নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি হলো। আনকোরা, নতুন অর্থে কি আন ব্যবহার হলো, আন, এটা একটা উপসর্গ। বিফল, দেখো বিফল মানে কি ব্যর্থ হয়, ছবিতে দেখতে পাচ্ছ। ফল হচ্ছে গাছের ফল হতে পারে, অথবা লেখাপড়ার পরীক্ষার ফল হতে পারে, তাই না? ফলের আগে সফল আমরা কখনো সুফল দেই বা সফল দেই। সফল মানে কি সার্থক, সফলতা অর্থে হয়। আর বিফল হচ্ছে ব্যর্থতা অর্থে।
হচ্ছে একটা উপসর্গ, এর আগে ফলের আগে দিলে কি হয়ে গেল বিফল। হাঁস, হাঁস তো তোমরা সবাই চেনো, এর আগে পাতি দিলে কি হয় পাতি হাঁস, অর্থাৎ ছোট জাতের হাঁসগুলোকে বলা হয় পাতি হাঁস। আবার আরেক ধরনের হাঁস আছে সেটা কি রাজহাঁস, তাই না? এখানে পাতি হচ্ছে কি একটি উপসর্গ। হা ভাত, হা ভাত কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এইটুকু খাবার কত জন মিলে খাচ্ছে, অর্থাৎ যখন মানুষের ভাতের অভাব থাকে সেটাকে বলা হয় হা ভাত। আবার দেখো ছাগল, হ্যাঁ এটা হচ্ছে রাম ছাগল। তার রাম ছাগল কোনটা? রাম এখানে কি অর্থে ব্যবহার হলো? বড় অর্থে, অর্থাৎ ছাগল আছে যে ছাগলগুলো একটু বড় ধরনের বড় জাতের সেটাকে বলা হয় রাম ছাগল। উৎকৃষ্ট বা বড় অর্থে এখানে রাম ব্যবহার হয়। সপাট, কে সপাট জোরে বল করছে, তাই না? পাট এর আগে স দিলে সপাট। আবার নাম দেখো, একটু আগে বললাম নামের আগে সু দিলে সুনাম, অর্থাৎ তারা কি বাংলাদেশে সুনাম কুড়িয়ে নিয়ে আসছে, সুনাম বা সুখ্যাতি। আবার এর আগে দূর দিলে কি হয় দুর্নাম। তার মানে দেখতে পেলে যে এভাবে যে ভর কু যে লাল কালি দিয়ে যে চিহ্নিত যে শব্দাংশগুলো রয়েছে, এই যে ভর কু নি আন বি পাতি হা রাম স সু, এই যে এইগুলো কিন্তু আলাদাভাবে স্বাধীনভাবে কোনো অর্থ নেই, তাই না? কিন্তু এগুলি কি করে কোনো একটা শব্দের পূর্বে যুক্ত হয়ে সেই শব্দটাকে পরিবর্তন করে দিতে পারে, নতুন অর্থও দিতে পারে। এই হচ্ছে কি উপসর্গের ক্ষমতা। এভাবে কি উপসর্গগুলো নতুন নতুন শব্দ গঠন করে। দেখো এখানে কি দেখা যাচ্ছে, একটা চেয়ার। চেয়ারটা কি দেখলেই কি বসতে ইচ্ছা করে, তাই না? অর্থাৎ এটা বসার উপযোগী বা কাজের উপযোগী। তো কাজের উপযোগী যে জিনিসগুলো আছে, যে বস্তুগুলো আছে, এগুলোকে কি বলা হয় কেজো। এর আগে যদি অ দিই তাহলে কি হলো অকেজো। তাহলে অকেজো মানে যা কাজের উপযোগী না। দেখো তো কেমন একটা চেয়ার দেখা যাচ্ছে। এখন যে চেয়ারটা দেখা যাচ্ছে সেটা কি ভালো চেয়ার, বসা যাবে যাবে না, তাহলে এটা কি হলো অকেজো। এখানে দেখো অ দিয়ে এটাকে কি একটা নতুন শব্দ গঠিত হলো এবং অর্থের পরিবর্তন সাধন হলো। দেখো এখানে কি হচ্ছে আদর, অর্থাৎ সন্তানকে আদর করছে। তাহলে এর আগে যদি আমরা অনা দেই তাহলে কি হবে? হ্যাঁ অনাদর। দেখো রাস্তায় পড়ে আছে, অনাদর অবহেলায় পড়ে রয়েছে, এটা হচ্ছে অনাদর। এরকম সৃষ্টির আগে অনা দিলে অনা সৃষ্টি, বৃষ্টির আগে দিলে অনাবৃষ্টি, তাই না? এভাবে কি হয় একটা শব্দের আগে উপসর্গ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হয়। দেখো এগুলি কি দেখা যাচ্ছে, নিশ্চয়ই সবাই চিনো এবং সবাই খাও, তাই না? এটা হচ্ছে কি বেল। হ্যাঁ বেল একটা ভালো ফল, কিন্তু এর আগে যদি দেই কি দিলাম কদ, এখন কি হলো কদবেল। হ্যাঁ এটা কদবেল নাম শুনলেই কারো বিরক্তি লাগে, আবার কারো জিভে জল চলে আসে, কিন্তু তারপরেও যেটা বেল সেটা ভালো। আর কদবেল দিলে কি হলো এটা একটু টক, তাই না? টক জাতীয় ফল কদবেল। এভাবে কি হয় উপসর্গগুলো বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি করে এবং অর্থের পরিবর্তন করে দেয়। এবার আমরা একটি গল্প পড়ব এই বাংলা উপসর্গ দিয়ে কিভাবে সুন্দর মানে শব্দ তৈরি হয়। দেখো কি আছে, অঘারাম অকেজো অজপাড়া গায়ে অনাদরে বড় হয়, আকারা চালের ভাতও তার জোটে না, এ যেন হাভাত। তারপরও সে আর চোখে আব ডালে ইতিহাস লক্ষ্য করে আর ভাবে, কবে সে সাজোয়ান হয়ে ভর পেটে 19টি কদবেল খাবে, কুঅভ্যাস পরিহার করবে, নিখুঁতভাবে কাজ করবে। কিন্তু তার এই স্বপ্ন বিফলে যায়। এতে পাতিহাঁস হাসে আর রামছাগল আনকুড়া সাজে সরবে বলে, উনপাজরে সুদিন তোমার আর আসবে না। খেয়াল করে দেখো যেগুলো লাল রঙের, হ্যাঁ অব্যয়বাচক শব্দাংশগুলো, এগুলোই হচ্ছে কি উপসর্গ। দেখো এই উপসর্গগুলো কিভাবে নতুন নতুন শব্দ গঠন করেছে। উপসর্গ যুগে নতুন শব্দ, এগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন অর্থে ব্যবহার হয়। তোমাদের কিন্তু অর্থটাও আসে যে পরীক্ষায়, যেমন ধরো আর চোখ, তাহলে এখানে আর কি অর্থে ব্যবহার হয়েছে,
আর মানে কি আর চোখে, আর নয়নে, আর মানে বক্র, ঠিক আছে, বাঁকা অর্থে। আমরা যে বাঁকা করে তাকায় তখন এটাকে বলে আর চোখে। আবডালে এখানে আড়াল অর্থে, আড়ালে আবডাল আমরা বলি না, তো আবডাল মানে আড়াল এরকম, ঠিক আছে। অনাদর, অভাব। অজপরাগা মানে কি একেবারে কি অর্থে নিতান্ত পারাগা, যে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল, সেটাকে বলে অজপরাগা। হ্যাঁ, তো এরকম নানাভাবে নানা অর্থে এই শব্দগুলো গঠিত হয়। আকারা, আবাদ, অনাদর বা পাতিহা, শাম, ছাগল, এগুলো তোমরা দেখলে, ঠিক আছে। তো আশা করি এই উপসর্গগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি এবার এই আলোচনা থেকে দু একটি প্রশ্ন রাখছি। উপসর্গ কি তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে উপসর্গ কি। উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত অব্যয়বাচক শব্দাংশ নামই হচ্ছে উপসর্গ, যা কি করে কোনো ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, তাই হচ্ছে উপসর্গ। বাংলা উপসর্গ কয়টি এটাও তোমরা জানো। বাংলা উপসর্গ হচ্ছে 21টি। দেখো, আ, সু, অনা উপসর্গ যুগে কি দুটি করে শব্দ তৈরি করে, এটাও তোমরা পারবা। আ যেমন কি বলে কারা, এর আগে যদি আমি আদে কি হবে আকারা, যে কারা চাল, আকারা চাল, পরিষ্কার চাল আর অপরিষ্কার চাল। কারা চাল হচ্ছে পরিষ্কার চাল, আকারা চাল হচ্ছে অপরিষ্কার চাল। আবার মনে করো ধোয়া, হ্যাঁ, যেটা ধুয়ে পরিষ্কার করা হয়েছে সেটা ধোয়া, আর আধোয়া হলো কি অপরিষ্কার। নামের আগে সু দিলে সুনাম, নজরের আগে সু দিলে সুনজর, এরকম। অনা, এটা আমরা তোমরা পড়লে, অনা দিয়ে কি হয় যে অনাবৃষ্টি, অনাতৃষ্টি, তারা অনাদর, এগুলো। আর পাগলা শব্দে আর কি অর্থ প্রকাশ করছে? আর পাগলা মানে আর খেপা, আর মোড়া, আর পাগলা, এটা হচ্ছে কি অর্থে আধা বা প্রায় অর্থে। আবার আর কোলা, এটা হচ্ছে বিশেষ অর্থে, কুলে নেওয়া হচ্ছে আর কোলা। এরকম অনেক আছে যেগুলো বিভিন্নভাবে কি বিভিন্ন অর্থে প্রকাশ পায়। তোমাদের কিন্তু পরীক্ষায় কি অর্থে এই উপসর্গগুলো ব্যবহার হয় সেটাও থাকে, ঠিক আছে। আশা করি তোমরা আজকের আলোচনাটি বুঝতে পেরেছ। ঠিক আছে, আমি তোমাদের এর থেকে একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো যে বাংলা উপসর্গ কয়টি ও কি কি, প্রত্যেকটি উপসর্গ দিয়ে দুটি করে শব্দ তৈরি করো। আশা করি এই বাড়ির কাজটি করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা সবাই এই বাড়ির কাজটি করে নাও। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।